স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। ঘটনার পরদিনই বিসিবির অ্যান্টি করাপশন ইউনিটের জেরার মুখে অভিযুক্ত দুই ক্রিকেটার। জানা গেছে ইনভেস্টিগেশনে কোনো অপরাধের কথা স্বীকার করেনি মিনহাজুল সাব্বির ও রহিম আহমেদ। এদিকে সাবেক ক্রিকেটার, অধিনায়ক, কোচ সবার একটাই দাবি, তদন্ত নিয়ে যেন এবার না হয় কোনো গাফিলতি। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। শ্যাডো করে কি বোঝাতে চাচ্ছেন মিনহাজুল সাব্বির? নামটা অচেনা লাগছে তো, লাগতেই পারে, কিন্তু এই অদ্ভুত আউটের ধরনটা আপনাকে এই ক্রিকেটারকে চেনাতে বাধ্য করবে। কিন্তু ঠিক কি হচ্ছে হোম অফ ক্রিকেটে, সেই উত্তরটা খুঁজতে থাকুন। এর মাঝে চোখ রাখা যাক সকালের একটা মুহূর্তের ছবিতে। বেলা 11টা, টাইগারদের নয়া ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট থেকে হুট করেই ফোকাস এই দুইজনের দিকে। খেলাযোগের ক্যামেরায় ধরা পড়ল আগের দিন বিতর্কিতভাবে স্ট্যাম্পিং হওয়া শাইনপুকুরের দুই ক্রিকেটার, যাদের গন্তব্য বিসিবির অ্যান্টি কারাপশন ইউনিটের কামরা। প্রবেশের পর সেখানে অ্যান্টি কারাপশন ইউনিট হেড রায়ান আজাদের নেতৃত্বে চলল প্রায় 2 ঘন্টার জেরা। কিন্তু কোনো উত্তর কি মিলেছে সেখানে? দুই ক্রিকেটার কি অপরাধ স্বীকার করেছে? উত্তরটা মিলে 2 ঘন্টা পর, যখন অ্যান্টি কারাপশন হেড দুই ক্রিকেটারকে নিয়ে হাজির একাডেমি মাঠে। মিনহাজুল সাব্বির গতকাল ঠিক যেভাবে আউট হয়েছিলেন আপনারা দেখছেন একাডেমি মাঠে, সেই আউটটারই একটা কসরত করে দেখাচ্ছেন তিনি। সেখানে উপস্থিত আছেন অ্যান্টি কারাপশন ইউনিটের হেড রায়ান আজাদ। দুজন ক্রিকেটারকে এখানে আনা হয়েছে, যাদেরকে ঘিরে আগের দিন ফিক্সিংয়ের অভিযোগ উঠেছিল। পুরো ক্রিকেট পাড়া একেবারে নড়ে চড়ে বসেছিল। সেই ক্রিকেটারদেরই পরীক্ষা নেওয়া হচ্ছে, বোঝার চেষ্টা করা হচ্ছে আসলে তারা কি সত্যিই ফিক্সিং করেছিলেন নাকি সত্যিকার অর্থেই ঠিক এভাবেই আউট হয়েছিলেন। দুই পাশে দাঁড় করিয়ে রাখা দুইটা ক্যামেরায় অভিনেতার ভূমিকায় দুই ক্রিকেটার, যে দৃশ্যের মঞ্চায়ন আগের দিনই করেছেন শাইনপুকুরের এই দুই ক্রিকেটার। অপরাধ স্বীকার করলে তো আর এই অভিনয়ের মঞ্চে আসতে হতো না। আকুর জেরা শেষে তাই তাদের দিতে হয়েছে অভিনয়ের পরীক্ষা। ইনভেস্টিগেশনের পর তাই ফাইনাল রিপোর্টেই জানা যাবে দুই ক্রিকেটারের ভাগ্যে কি ঘটতে যাচ্ছে। বিগত দিনে অনেক কিছু হয়েছে, বাট এটার কোনো আনসার বা কোনো একটা সুন্দর উত্তর পাওয়া যায়নি। তা আমরা যখন ক্যাপ্টেন্স মিটিং করেছিলাম, আমরা আমাদের বোর্ডে এই বিপিএল নিয়ে কথা হয়েছে, ডিপিএল নিয়ে কথা হয়েছিল, আমরা পরামর্শ দিয়েছি যে আইসিসি থেকে অ্যান্টি করাপশনের কোনো মানুষ এখানে এসে ইনভলভ করা যায় কিনা, তাহলে এটা খুব তাড়াতাড়ি একটা সুন্দর একটা জায়গায় আসবে। আমি মনে করি যে এটা একটা ক্ষতি দেখা উচিত, যে এটা ইন্টারন্যাশনাল কোনো একটা চক্র কিনা, যা বাংলাদেশ ক্রিকেটটাকে ধ্বংস করার জন্য। বিতর্কিত এই আউটের পর সাবেক ক্রিকেটার, ক্যাপ্টেন থেকে শুরু করে ক্রিকেট সংশ্লিষ্ট সবাই ক্ষোভে ফেটে পড়েছে। সবার শঙ্কা, এবার কি অপরাধীদের বিচার হবে যদি সত্যি সন্দেহটা সত্যি হয়ে থাকে। একটা ভালো মেসেজ না ইয়াং ক্রিকেটারদের জন্য, আমাদের ফিউচার ক্রিকেটের জন্য। এটা আমাদের, আমি মনে করি ডিপিএলটা বাংলাদেশের সবচেয়ে বেস্ট ক্রিকেট। তো ওই জায়গাটায় যদি আপনি এই সমস্ত দুর্ঘটনা, এমন ঘটনা, ইনসিডেন্ট না, দুর্ঘটনা হয়, তাহলে আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেটের জন্য, ভবিষ্যতের জন্য এটা ভালো একটা মেসেজ না। আমার মনে হয় যে দেখভালটা যেন লোক দেখানো না হয়, এটা যেন উপযুক্ত ভাবে শাস্তির আওতায় আনা হয়। আমি মনে করি পিছনে কি ছিল, কারা ছিল, সব কিছু যেন আসলে সামনে আনা হয়, মুখোশটা খুলে দেওয়া হয়, এই দাবিটা সবাই করছেন। তারই অংশ হিসেবে অ্যান্টি কারাপশন ইউনিট তাদের এই প্র্যাকটিক্যাল পরীক্ষাটা নিচ্ছে, বোঝার চেষ্টা করছে যে তারা আসলেই ফিক্সিংয়ের সঙ্গে জড়িত ছিল কিনা, নাকি আসলে সত্যিকার অর্থেই ম্যাচে দলকে জেতাতে গিয়ে ডাউন দ্য উইকেটে এসে তারা এভাবেই আউট হয়েছেন, সেটা বোঝার চেষ্টা করছেন। রেজাল্ট কি, সেটার জন্য অপেক্ষা করতে হচ্ছে। তবে যদি তারা আসলে ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকেন, তাদের আসলে বড় একটা শাস্তি অপেক্ষা করছে, সেটা বলার অপেক্ষা রাখে না। তারা যদি গিলটি হয়ে থাকেন, তারা যদি সেখানে সেটা স্বীকার করে থাকেন, সেটা তারা একরকম শাস্তি পাবেন। যদি স্বীকার না করে থাকেন, পরবর্তীতে আসলে যদি অভিযোগ প্রমাণিত হয়ে থাকে, তাহলে কিন্তু তাদের ক্যারিয়ারটা একেবারেই শেষ হয়ে যাবে। নাহিয়ান বিন জসিম, ৭১, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। আইপিএলে বাংলাদেশি নাই, পিএসএলে গেছেন দুজন। তবে কি শুক্রবার থেকে শুরু হতে যাওয়া পাকিস্তান সুপার লিগে নজর দেবে টাইগার ভক্তরা? রাওয়ালপিন্ডিতে রাত 9:30টায় বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে নামবে রিশাদ হোসেনের লাহোর কালান্দার্স। টুর্নামেন্ট প্রিভিউ, সাইফুল রূপকের রিপোর্টে। হেভিওয়েট কমেন্ট্রি প্যানেল
বাবর রিজওয়ানদের বিপক্ষে নামিয়ে দিলেও হয়তো খেলা জমিয়ে দেবে পাকিস্তান সুপার লিগের ধারাভাষ্যকাররা। অথচ বিপিএলে ভালো মানের কিংবা নামী কমেন্টেটর দেখা যায় কালে ভদ্রে। কার্টলি অ্যামব্রোস, টিনো মায়োদের অদ্ভুত উচ্চারণ আর ধারা বিবরণী শুনে টাইগার ভক্তরা হাসে, ট্রল হয় চারপাশে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আইপিএল এর পরেই যে পিএসএল জায়গা করে নিয়েছে সেটা বোঝা যায় তাদের দূরদর্শিতা আর পেশাদারিত্ব দেখে। শুক্রবার শুরু হচ্ছে 10ম আসর। 10কে রোমান সংখ্যা এক্স বলা হয়। সেই এক্সই ফুটে উঠেছে দৃষ্টিনন্দন ট্রফির বুকে। গোটা পাকিস্তানের আনাচে কানাচে দর্শনীয় স্থানে ট্রফি ট্যুর করিয়ে দারুণভাবে হাইপও তুলেছে পিএসএল কর্তৃপক্ষ। এইসব কার্যকলাপে নিশ্চিত করেই তরুণদের আগ্রহ বাড়বে, টুর্নামেন্টে মাতবে, ক্রিকেটার হওয়ার স্বপ্নটাও দেখবে। পিসিবির এমন চিন্তাধারা দেখে কিছু কি শিখবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, নাকি প্রতি বছর জোড়াতালি দিয়ে গড়পড়তাভাবে আয়োজন করবে বিপিএল? 38 দিনের মহারণ, হীরার রঙের এই মন কাড়া শিরোপার জন্য চলবে 6 দলের লড়াই। শুক্রবার রাতে সাবেক 2 চ্যাম্পিয়নের ক্ল্যাশ। রাওয়ালপিন্ডিতে বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেডকে কাঁপিয়ে দিতে তৈরি 2022-23-এর সেরা দল লাহোর কালান্দার্স। বাংলার নতুন তারা রিশাদ হোসেন থাকায় টাইগার ভক্তদের সাপোর্ট আর দোয়াও থাকবে কালান্দার্সের জন্যে। প্রশ্ন হলো, প্রথম ম্যাচেই কি রিশাদকে প্লেইং 11-এ দেখা যাবে? ম্যাচে 4 জন বিদেশি খেলানোর সুযোগ। শাহিন শাহ আফ্রিদির স্কোয়াডে বাকি বিদেশিরা হলেন স্যাম বিলিংস, সিকান্দার রাজা, ডেভিড ভিজা, কুশল পেরেরা, টম কারান ও ড্যারেল মিচেল। সেক্ষেত্রে লেগ স্পিনিং অলরাউন্ডার হিসেবে রিশাদের সুযোগ মেলার সম্ভাবনাও জোরদার। আরেক বাংলাদেশি লিটন দাসের ম্যাচ ঠিক পরদিনই। শনিবার লিটনের করাচি কিংসের প্রতিপক্ষ মুলতান সুলতানস। সাইফুল রূপক, 71। টাইগারদের নতুন বোলিং কোচ হিসেবে উমর গুল, শন টেইটদের পাশাপাশি এবার শোনা যাচ্ছে অ্যালেন ডোনাল্ডের নামও। তবে এই আফ্রিকান বলছেন তার সাথে নাকি এখনো কথাই বলেনি বিসিবির কেউ। তবে তিনি আগ্রহী টাইগারদের হাল ধরতে। বিস্তারিত মোহাম্মদ আদনানের রিপোর্টে। অ্যালান ডোনাল্ড নয়, বিভিন্ন গণমাধ্যমের খবর উমর গুলি নাকি হচ্ছেন বাংলাদেশের নতুন কোচ। কিন্তু বাংলাদেশের সমর্থকরা তা মেনে নিতে পারছেন না কোনোভাবেই। তাসকিন মুস্তাফিজদের কাছের মানুষ ডোনাল্ডকে বাদ দিয়ে কেন গুলি প্রায়োরিটি লিস্টে? আসল খবর, ডোনাল্ডের সাথে নাকি আলোচনাটাই করেনি বিসিবি। অ্যাডামসের জায়গায় কয়েকজন সম্ভাব্য নতুন বিদেশি পেস বোলিং কোচের সঙ্গে কথা বলছে বিসিবি। এর মধ্যে 2টি নাম বেশি শোনা যাচ্ছে, একটি উমর গুল এবং অন্যটি শন টেইট। পাশাপাশি বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ অ্যালেন ডোনাল্ডের কথাও শোনা যাচ্ছে। সুদূর দক্ষিণ আফ্রিকা থেকে ডোনাল্ডও শুনেছেন সেই কথা। আমি গুঞ্জন শুনেছি নতুন বোলিং কোচ নেওয়ার বিষয়ে, তবে আমার সঙ্গে এ নিয়ে কারো কথা হয়নি। বিসিবি থেকেও যোগাযোগ করেনি এখনো। তবে একজন ডোমিঙ্গোকে জানিয়েছে আমি নাকি সম্ভাব্য তালিকায় আছি। ব্যাস এতটুকুই জানি আপাতত। ডোনাল্ডের কথা স্পষ্ট, বিসিবি এখনো আলোচনা করেনি তার সাথে। তবে বাংলাদেশের কোচ হতে বেশ আগ্রহী এই আফ্রিকান। এখনো টাইগারদের নিয়মিত খোঁজ খবর রাখছেন ডোনাল্ড। এর আগে 2023 বিশ্বকাপে ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়ে টাইগারদের দায়িত্ব ছেড়ে দেন অ্যালেন ডোনাল্ড। পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামসের সঙ্গে আরও 1 বছরের চুক্তি থাকলেও এখনই তাকে টাটা গুড বাই বলে দিয়েছে বিসিবি, কারণ তার কাজে মোটেও সন্তুষ্ট নয় ক্রিকেট বোর্ড। অন্যদিকে মিরপুর পাড়ায় জোরে সোরেই শোনা যাচ্ছে পাকিস্তানের সাবেক পেসার এবং আফগান সাবেক কোচ উমর গুলের নাম। অনেকে তো আবার এখন থেকেই গুলকে কোচ হিসেবে ভাবা শুরু করে দিয়েছেন। এখন দেখার বিষয় তাসকিনদের হাল উঠে কোন কাঁধে। মোহাম্মদ আদনান, 71। পাকিস্তানের লাহোরে টাইগার্সদের দাপট ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে জ্যোতি সেঞ্চুরি ও ফাহিমা আর জান্নাতুলের 5 উইকেটে 178 রানের বড় ব্যবধানে থাইল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। টসেরে ব্যাটিংয়ে নেমে 15 রানেই ওপেনার ইজমাত তানজিমকে হারায় বাংলাদেশ। এরপরই জ্বলে ওঠে টাইগার্সরা। 53 রান ফারজানার ব্যাটে। 94 রানে অপরাজিত ছিলেন শারমিন আক্তার সুপ্তা। যদিও সব আলো কেড়ে নেন অধিনায়ক নিগার সুলতানা। 78 বলেই শতক তার। বাংলাদেশের সংগ্রহ 3 উইকেটে 173। টার্গেটে নেমে 2 স্পিনারের ঘূর্ণিতে দিশেহারা হয়ে যায় থাইল্যান্ডের মেয়েরা। ফাহিমা ও জান্নাতুল দুজনই তুলে নেন 5 উইকেট করে। যদিও ম্যাচ সেরার পুরস্কার সেঞ্চুরি হাঁকানো অধিনায়ক জ্যোতির হাতে।
বয়স 37 ছুঁই এখনো মাঠে উইকেট পড়লে কিশোরদের মতো উদযাপন করেন বিরাট কোহলি। সতীর্থদের সঙ্গে কি ইগোর লড়াই হয় বিরাটের? আইপিএল এর মাঝেই জবাব দিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তারকা। সাফ জানিয়ে দিলেন 18 বছরের ক্যারিয়ারে বহু সতীর্থের সঙ্গে খেললেও কখনো কারো ওপর প্রভাব খাটানোর চেষ্টা করেননি তিনি। তরুণদের সঙ্গেও রয়েছে তার বেশ ভালো বোঝাপড়া। মাঠের ক্ষিপ্রতা কেবলই প্রতিপক্ষকে চাপে ফেলার প্রচেষ্টা। কোহলি একমাত্র ক্রিকেটার যিনি 2008 সালের প্রথম আইপিএল থেকে একটি দলেই খেলেছেন, কিন্তু একবারও চ্যাম্পিয়ন হতে পারেননি। 3 বার ফাইনালে গিয়ে হারতে হয়েছে। আইপিএল এ সর্বাধিক রানের মালিক, এবার ঘোচাতে চান সেই আক্ষেপ। এ যেন পুরাই বুমেরাং। ফরাসি সমর্থকদের বিপর্যস্ত করতে গিয়ে নিজেই হালে পানি পেলেন না এমি মার্টিনেস। একে তো হজম করলেন 3 গোল, অন্যদিকে সমর্থকরা দিল দুও। ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে হেরে গেল এমির অ্যাস্টন ভিলা। কোহিনুর কণা রিপোর্ট। নতুন যুদ্ধে এমি মার্টিনেজ, চুলে আকাশি নীল ডাই, মুখে সেই পুরনো স্লোগান, আমার আছে 4টা ট্রফি, আমি আর্জেন্টাইন। খুদ ফ্রান্সের ঘরে খেলতে গিয়ে ম্যাচের আগে তাওয়া গরম করলেন অ্যাস্টন ভিলার গোলকিপার। কাটা গায়ে নুনের ছিটা কিভাবে দিতে হয় তা ভালোই জানেন এই বাজ পাখি। এবারে লড়াইটা অবশ্যই ইউসিএল এর আর এমির গায়ে অ্যাস্টন ভিলার জার্সি। অন্যদিকে ওদের প্রতিপক্ষ প্যারিস সেন্ট জার্মেন। লিগ কিংবা দল যাই হোক, যে লিগই হোক কিংবা দল হোক, কি বা এসে যায়। 2022 কাতার বিশ্বকাপের পর থেকে লড়াইটা যে হয়ে গেছে ফ্রান্স বনাম এমিলিয়ানো মার্টিনেজ। একটি মারলে পাটকেলটি তো খেতেই হয়। এমির বেলাতেও ঘটল এমন ঘটনা। পিএসজির ঘরের মাঠে খেলা অ্যাস্টন ভিলার গোলকিপার মাঠে নামতে প্যারিজিয়ান সমর্থকদের গলা ফাটানো চিৎকার। শুরু থেকে শেষ দুয়োধ্বনিতে বিপর্যস্ত আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো এই সুপারহিরো। এমির কারণেই কিনা শুরুতেই অবশ্য এগিয়ে যায় অ্যাস্টন ভিলা, তবে ওই এক গোলেই শেষ। এরপরই এমিকে জবাব দিতে জ্বলে উঠল প্যারিজিয়ানরা। মুহুর্মুহু আক্রমণে বারবারই কাঁপিয়ে দেয় ভিলার ডেরা। ম্যাচ জুড়ে 29টা শট নেয় পিএসজি, যদিও গোল হয়েছে কেবল 3টা। চ্যাম্পিয়ন্স লিগের অন্যতম সফল কিপার এমি মার্টিনেজকে পরাস্ত করেই যেন প্রাগ দি প্রিন্সেস ভাসে বিশ্বজয়ের আনন্দে। 3 গোলে হেরে সেমিফাইনালে যাওয়ার পথটা কঠিন করে ফেলল অ্যাস্টন ভিলা। তবে এখনো বাকি আরো 90 মিনিট। পরের লড়াইটা ভিলা পার্কে। ফরাসি সমর্থকদের নতুন করে খেপিয়ে প্রতিশোধের যে আগুন জ্বালালেন এমি মার্টিনেজ, তা পারবেন তো নেভাতে, দলকে সেরা চারে নিয়ে যেতে? কোহিনুর কণা, 71। গোল কিভাবে করতে হয় তাই যেন রিয়াল মাদ্রিদকে দেখিয়ে দিল বার্সেলোনা। রাফিনিয়া, লেভা, ইয়ামালের কামালে মুগ্ধ সবাই। ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বরুসিয়া ডর্টমুন্ডকে 1-0 গোল দিল কাতালানরা। একে তো ঘরের মাঠ, তার উপর আগুনে ফর্মে বার্সা। ডর্টমুন্ডের বিপক্ষে শুরু থেকে আক্রমণাত্মক হোস্টরা। ম্যাচের 25 মিনিটে কুবার্সির অ্যাসিস্টে স্কোরশিটের নাম তোলেন রাফিনিয়া। প্রথমার্ধে গোল ওই একটাই। বিরতির পর শুরু হয় লেভা ম্যাজিক। ব্যাক টু ব্যাক স্কোরশিটের নাম তোলেন এই পোলিশ স্ট্রাইকার। এরপর বার্সার হয়ে 4 নম্বর গোলটা করেন রাফিনিয়া। একচ্ছত্র আধিপত্য দেখিয়ে সেমিফাইনালের পথে এক পা দিয়ে রাখলো বার্সেলোনা। চলতি বছর টানা 23 ম্যাচ অপরাজিত থেকে নয়া রেকর্ড গড়ল হান্সি ফ্লিকের দল। হাজার গোলের মাইল ফলক স্পর্শ করতে রোনালদোর দরকার আর মাত্র 69 গোল। ভক্তদের এক মন্তব্যে চমকে দিলেন পর্তুগিজ সুপারস্টার। মেসির সঙ্গে আগামী মৌসুমে ইন্টার মায়ামিতে খেলবেন কি সে বিষয়ে দিলেন ইঙ্গিত। মেহেদী নাইমের রিপোর্ট। সাফল্যের কোনো সীমারেখা নেই, কেননা রেকর্ডের জন্মই তো হয় ভাঙার জন্য। ওই যে বলে না, স্কাইজ লিমিট। নির্দিষ্ট ল্যান্ডমার্ক স্পর্শ করলেই যে কমে যেতে পারে ক্ষুধা, আসতে পারে তৃপ্তি। এটাই কি দা সিক্রেট অফ সাকসেস? ক্রিশ্চিয়ানো রোনালদো অবশ্য ওসবের পরোয়া করে না। রিয়াদ ডার্বিতে আল হিলালের বিপক্ষে জোড়া গোলের পর রোনালদো ভক্তরা তার 1000 গোলের মাইল ফলক স্পর্শ করার সেলিব্রেশনে পিপাসার্থ। পর্তুগিজ তালিসম্যান তখন হাক ডাক দিয়ে বললেন, থামো বাছা, আমি উল্টো রথের যাত্রী। সাফ জানিয়ে দিলেন 1000 গোল হওয়া না হয় কিচ্ছু যায় আসে না। তাহলে CR7 এর পরিকল্পনাটা কি? বাঁচো, জীবনটাকে উপভোগ করো। আমি এটাই করতে চাই। প্রতিটি গোলের মুহূর্ত উপভোগ করছি। 1000 গোলের মাইল ফলক আমাকে তাড়া করে না। হলে হলো, না হলে নাই। বরং আল নাসর জিতলে, ভালো করলেই আমি বেশি আনন্দিত হব।
রোনালদোর মোট গোল সংখ্যা এখন 931। চলতি মৌসুমে তার গোল সংখ্যা 30। যে গতিতে রান ছুটছেন তাতে 1000 গোল করতে তার আরও লাগবে 2 মৌসুম। এই সময়টায় তিনি আল নাসরই মনোযোগ দিতে চান। সৌদি ক্লাবটি এই মুহূর্তে আছে টেবিলের 3-এ। লিগ টেবিলের শীর্ষে ওঠা সহ ক্লাবকে জেতাতে চান একাধিক ট্রফি। তাই ইন্টার মায়ামিতে মেসির সঙ্গে খেলার গুঞ্জনটা আপাতত সত্যি হচ্ছে না। লিগ জিতে এখনো আমাদের হাতে বেশ কিছু ম্যাচ আছে, আমি সেখানেই মনোযোগ দিতে চাই। আপাতত আল নাসর ছেড়ে যাবার কোনো পরিকল্পনা নেই। ক্লাব আমাকে যেমন অনেক দিয়েছে আমিও দিতে চাই। বয়স যেমন রোনালদোকে বাঁধতে পারেনি রক্ত মাংসের শরীরে, তেমনি রোনালদোর কাছে সাফল্য পেতে পরিশ্রমও করতে হবে ইনফিনিটি। মানুষ পারে না এমন কিছু আছে নাকি? মেহেদি নাইম, 71। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।